নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি ইশরাত জাহান। চাঁদপুরের ৭ নৌ শ্রমিক খুনের ঘটনায় এখনো মামলা হয়নি, তদন্ত করছে নৌ পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে নৃশংসতার ঘটনায় বিক্ষোভ করেছে চাঁদপুরের নৌযান শ্রমিকরা। প্রত্যেক শ্রমিক পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি তাদের। নিহত ৭ নৌ শ্রমিকের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চাঁদপুর জেনারেল হাসপাতাল পরিবেশ। অপঘাতের এই মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না পরিবারগুলো। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো মানুষগুলো দাবি তুলেছেন নিরাপদ নৌপথ আর সুষ্ঠু তদন্তের। এই সুষ্ঠু বিচারটাই চাই আমরা, যাতে পরবর্তীতে আর কোনো নাবিক ভাই যাতে এই সমস্যায় না পড়ে। স্বজনদের পাশে দাঁড়িয়েছে শ্রমিক সংগঠনগুলো। নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি তাদের। ২৬ ডিসেম্বরের মধ্যে হত্যাকারীরা গ্রেপ্তার না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন নেতারা। আমার ভাই মূল্য কেন? আসামিদেরকে আগামী ২৬ তারিখের মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। আগামী ২৬ তারিখ রাত দিবাগত রাতের মধ্যে যদি এই খুনিগুলারে অ্যারেস্ট করা না হয়, তাহলে রাত ১২:০১ থেকে সারা বাংলাদেশের নৌযান শ্রমিক কর্মবিরতিতে পালন করবে। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ২০ লক্ষ টাকা রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক। তার পাশাপাশি তাহারকে আমার এই ভাইদেরকে শহীদ মর্যাদা রাষ্ট্রীয়ভাবে দিতে হবে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এরই মধ্যে পাওয়া বেশ কিছু ক্লু নিয়ে এগিয়েছে তদন্ত। আমরা এই সম্বন্ধে বেশ কিছু ক্লু পেয়েছি, যেগুলো তদন্তের সাথে আমরা বলতে পারতেছি না। শোয়া অবস্থায় তাদের মৃতদেহগুলো দেখতে পাই এবং অত্যন্ত ধারালো দেশীয় অস্ত্র দ্বারা মাথায় এবং গলায় আঘাত করা হয়। এ থেকে যেটা মনে হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত। ঘটনার রাতে গুরুতর জখম জুয়েল রানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শ্বাসনালী কেটে গেলেও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় একমাত্র বেঁচে থাকা জুয়েল রানার অবস্থা আশঙ্কামুক্ত। কেটে ফেলা শ্বাসনালীতে কৃত্রিম টিউব বসানো হয়েছে তার। কথা বলতে না পারলেও কাগজে লিখে পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন জুয়েল রানা। পুলিশ বলছে ডাকাতি নয়, পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এই ঘটনা। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই চাঁদপুর থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় জাহাজটির সুকানি জুয়েল রানাকে। সে সময় অ্যাম্বুলেন্সে কাগজে লিখে ঘটনার বর্ণনা দিতে চেয়েছিলেন জুয়েল, কিন্তু শুধুমাত্র লিখতে পেরেছিলেন নিজের নাম। ঢাকা মেডিকেলের নাক কান গলা বিভাগে অপারেশনের পর অবস্থার উন্নতি হয় জুয়েল রানার। রাতেই আবারও কাগজে লিখে নৌ পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেন জুয়েল। লিখেন, ঘাটে নোঙর করার পর ভোর ৪টার দিকে ৮ থেকে ১০ জনের দলটি অতর্কিত হামলা চালায় তাদের উপর, কিন্তু কে বা কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হতে পারেননি তিনি। ৮-৯ জনের মতো ছিল, একবারে ঢুকছে, ঘুমাইতে গেছে, অলরেডি ঘুমের মধ্যে একটা ভান আসছে। ওই সময় কেউ দরজা নক করছে, নক করার পরে দরজা খুলছে, খুললে পরে লাথি দেয়, ওর একটা পোজ দিয়ে দিছে, পোজ দিলে ওর ফালাই দেওয়ার পর ওর ৩ ঘন্টা কোনো জ্ঞান ছিল না। জুয়েল রানাকে ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকরা। শঙ্কামুক্ত হলেও শরীর জুড়ে রয়েছে ব্যথা, সমস্যা হচ্ছে শ্বাস নিতে। যেরকম ছিল সবার সাথে মনে করেন একটু ইশারা দিয়ে কথা বলছে, কিন্তু কাজকর হাসি কাশি বিভিন্ন ব্যথা মনে করেন এগুলো বেড়ে গেছে। ইশারায় বলছে যে আমার খুব ব্যথা লাগতেছে, বিভিন্ন সমস্যা হইতেছে। দুপুরে জুয়েলের সাথে কথা বলার চেষ্টা করেন সিআইডির ক্রাইম সিন ইউনিট। নৌ পুলিশ বলছে ঘটনার মোটিভ জানতে তদন্ত শুরু করেছে একাধিক টিম। প্রাথমিকভাবে তো এটা তাকে নিয়ে সন্দেহ আছে, তাদের মোবাইলগুলিও ফেলে গেছে, 4টা মোবাইল। প্রাথমিক কাজ শুরু করেছি, এগুলি আমরা বের করে ফেলবো।
সোমবার বিকেলে চাঁদপুরের মেঘনা নদীতে আল বাখেরা জাহাজ থেকে উদ্ধার করা হয় 5 জনের মরদেহ। গুরুতর আহত আরও 3 জনকে হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরো জানবো। চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, মামলা দায়ের বা হত্যার মোটিভ সম্পর্কে নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা বা মামলার কোনো অগ্রগতি রয়েছে কিনা জানাবেন। দেখুন, মামলার অগ্রগতি তো একেবারেই নেই, বরং এই মামলা নিয়ে দুপুরবেলা থেকে যেমনটি করে বলছিলাম, সেই বিষয়টি আসলে বিকেল যত হয়েছে, দিনের সময় যত শেষ হয়েছে, এক ধরনের গড়িমসি দেখা যাচ্ছে। এক ধরনের গড়িমসি বলছি এই কারণে যে আসলে কে মামলা করবেন বা কে বাদী হয়ে মামলাটি দায়ের করবেন। আমরা সকাল থেকে বলছিলাম যে হাইমচর থানায় এই বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হবে, কিন্তু সেই মামলাটি এখন অবধি হয়নি। তার মানে হচ্ছে কোন পক্ষ বাদী হয়ে মামলা করবে সেই নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। আমরা প্রথমে শুনতে পাচ্ছিলাম যে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের তরফ থেকে মামলা করা হবে, অর্থাৎ 7 জনের পরিবার হয়তো তারা মামলা দায়ের করবেন। পরবর্তী সময় জানতে পারলাম যে হয়তো জাহাজের মালিক যিনি ছিলেন তিনি হয়তো সেই মামলাটি দায়ের করবেন। কিন্তু নৌপুলিশের এসপির সঙ্গে যখন আমরা কথা বলেছি দুপুরের পরে, তিনি বলছিলেন যে যদি কেউই মামলা করতে সেরকমভাবে আগ্রহ না দেখায় তো নৌপুলিশ নিজেরাই বাদী হয়ে এই হত্যা মামলাটি দায়ের করবেন। কিন্তু সেই মামলা কতক্ষণে দায়ের হবে, সেই এজাহার কতক্ষণে লেখা হবে, সেই নিয়ে কিন্তু এক ধরনের জটিলতা, এক ধরনের দীর্ঘসূত্রিতা কিন্তু তৈরি হয়েছে। তবে মোটিভ নিয়ে নতুন কোনো তথ্য এখন অবধি নেই। যেমনটি সবাই ধারণার উপরে বলছিলেন, জেলা প্রশাসক এক ধরনের ধারণার কথা বলেছেন, নৌপুলিশ এক রকমের ধারণার কথা বলেছেন। সব মিলিয়ে আসলে এই নৌপথে হরহামেশাই যে ধরনের অপরাধ সংঘটিত হয়, সেই অপরাধের কোনোটার সঙ্গে সংযুক্ত কিনা কিংবা পূর্বসূত্রতার কোনো জের রয়েছে কিনা, সেই বিষয়গুলো আসলে সবই তদন্তের মধ্যে রয়েছে। তদন্ত যে প্রক্রিয়া সেটি পরবর্তী সময়ে সম্পন্ন হলে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কর্মরত রয়েছেন, যারা এই তদন্ত কাজের সঙ্গে সংযুক্ত, তারা যখন এই যে ছোটো ছোটো যে ক্লুগুলো রয়েছে সেগুলো ধরে যখন কোনো একটা কিছু উদ্ঘাটন করবেন, তখন কিনা একটা পরিষ্কার রকমের তথ্য জানা যাবে। তবে এই ঘটনাটি ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট কিনা সেটি নিয়ে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। যেহেতু মাঝের চর নামক যে জায়গাটি, সেটি একেবারে নির্জন নিরিবিলি জায়গা, সেখানে ডাকাতি হওয়ার ঘটনা প্রায়ই আসলে শোনা যায়। সেই জন্য আসলে অনেকেই চিন্তা করছেন এরকম যে সেখানে ডাকাতির একটা সম্পর্ক থাকতে পারে। তবে যেহেতু মালামাল খাওয়া যায়নি, কোনো রকমের সম্পত্তি কিংবা যেই জিনিসগুলো যে জাহাজে ছিল সেগুলো যেহেতু সেখান থেকে সরে যায়নি বা নেওয়া হয়নি, সেই জন্য আসলে সেটি ডাকাতি কিনা সেই নিয়ে এক ধরনের সংশয় কিন্তু এখনো রয়ে গেছে। ইশরা, ধন্যবাদ আপনাকে তাজনুর, বিস্তারিত তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে লেখা কূটনৈতিক পত্রের জবাব এখনো দেয়নি ভারত। দিল্লি কি জবাব দেয় তার উপর ভিত্তি করে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে, এমনটাই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রফিকুল আলম বলেন, ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তিতে কাউকে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট সময়সীমা নেই জানিয়ে মন্ত্রণালয় বলছে প্রয়োজনে আবারও দিল্লিকে এ নিয়ে তাগাদাপত্র দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন সংস্থা থেকে প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় জাতিসংঘ তদন্ত দলকে তা দিতে দেরি হচ্ছে বলেও স্বীকার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 5 আগস্টের পর থেকেই দিল্লিতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি হস্তান্তর করেছে বাংলাদেশ হাইকমিশন। সেই চিঠি প্রাপ্তির কথা জানালেও তা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি। সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। এই সংবেদনশীল বিষয়ে স্বাভাবিক সময় কি, এটার কোনো ব্র্যাকেটিং করা আমার মনে হয় আমার তরফ থেকে বা আপনাদের তরফ থেকে কোনো রকমের ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নাই। এটা যতটুকু সময় দুই দেশের সরকার মনে করবে যে এটা কারেক্ট, তারা সেভাবেই ডিসাইড করবে। এমনকি গত 4.5 মাস ধরে কি স্ট্যাটাসে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা তাও এখনো জানে না সরকার। আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না। ব্রিফিংয়ে প্রশ্ন আসে, ভারত কিছু না জানালে পরবর্তী করণীয় কি বাংলাদেশের? আর বিদ্যমান চুক্তিতে দুপক্ষ একমত হলেও কতদিনের মধ্যে ফেরত পাঠানোর বিধান তা নিয়েও আগ্রহ ছিল সাংবাদিকদের। এক্সট্রাডিশন ট্রিটিটা দেখেন, আমি যতটুকু মনে করতে পারি এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই। সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে
এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। কিন্তু জুলাই আগস্ট হত্যাকাণ্ড তদন্ত করছে জাতিসংঘ। সেই তদন্ত দল প্রয়োজনীয় তথ্য পাচ্ছে না সরকারের কাছ থেকে, এমন অভিযোগেরও ব্যাখ্যা দেন মুখপাত্র। মূল কারণটা হলো এটা যে সবার কাছ থেকে অথবা কোনো এন্টিটির কাছ থেকে আমাদের তথ্য পাওয়া এখনো বাকি আছে, বাট পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করছে এটা যত দ্রুত পাওয়া সম্ভব এটা পেলে জাতিসংঘের তদন্ত কমিটির কাছে এটা পাঠিয়ে দেওয়া হবে। জানান, দিল্লি থেকে পোল্যান্ডের ভিসা নিতে গিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা শিকার হচ্ছেন নানা হয়রানির। এ সংকটের সমাধানে পুলিশ সরকারের সাথে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশে যাতে পোল্যান্ডের দূতাবাস চালু করা যায় সে বিষয়ে পোল্যান্ডে অবস্থিত আমাদের দূতাবাস পুলিশ সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে জায়গা দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সেখানে জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে তাগিদ দেন তিনি। সন্ত্রাসের সাথে জড়িতদের বিএনপিতে না নেয়ার বিষয়ে দলের প্রতিটি সেক্টরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে বলেও জানান মির্জা ফখরুল। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে এটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে। 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় লুৎফুজ্জামান বাবুরের সাথে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। চলতি মাসে হাইকোর্ট ডেথ রেফারেন্স নাকচ করে আসামিদের আপিল মঞ্জুর করেন। মুক্তির পর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেন, প্রতিহিংসার রাজনীতি চায় না বিএনপি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। 2008 সালের জানুয়ারি মাস থেকে ছিলেন কারাবন্দী। দীর্ঘ 17 বছর কারাগারে থাকার পর গেল 1 ডিসেম্বর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে হাইকোর্ট। এই মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করা হয় এই রায়ে। মঙ্গলবার সকালে আব্দুস সালামের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা আব্দুস সালাম পিন্টু 1991, 1996 ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। মুক্তির পর কাশিমপুর থেকে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন আব্দুস সালাম পিন্টু। বলেন, প্রতিহিংসার রাজনীতি করতে চায় না বিএনপি। আমাদের ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগ যে কাজ করেছে আমরা সেই কাজ করব না। আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপকর্ম করেছে আমরা সেই অপকর্ম করব না। আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। এ সময় উপস্থিত ছিলেন রিজভী আহমেদ ও নজরুল ইসলাম খান। জানিয়েছেন, অপকর্মকারীদের ঠাঁই নেই দলে, কোনো অন্যায় অবিচারের সাথে যুক্ত হবে না বিএনপি। বিএনপির নামধারী যারা অপকর্ম করবে তাদের কোনো স্থান নেই। তাদেরকে আমরা যে শেখ হাসিনার কোনো পুনরাবৃত্তি যেন না হয়, এই দেশকে আমাদেরকে সুন্দরভাবে গণতন্ত্রের পথে আমাদের পরিচালিত করতে হবে। এই মুক্ত বাংলাদেশে মুক্ত সালাম পিন্টুদের মাধ্যমে আগামী দিনে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীর 5 দোনায় বিএনপির 2 পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে উভয় পক্ষের নেতাকর্মীরা। এ বিষয়ে আলো জানবো আমার সহকর্মী আয়ুব খান সরকারের কাছ থেকে। আয়ুব, সবশেষ সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের। ইসরাত, আপনি জানেন যে গত 6 দিন আগে আসলে এই
ঢাকা সিলেট মহাসড়কের 5 জোনায় এই 5 জোনা ইউনিয়নের আপনার এই দুটি গ্রুপের বিএনপির লালু মেম্বার এবং মোসাদ্দেক এই দুটি গ্রুপের মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষের সময় আলম মিয়া নামে মোসাদ্দেক গ্রুপের একজন বিএনপি কর্মী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তো আজকে দুপুরের পর হঠাৎ করে আসলে খবর আসে যে আলমের মৃত্যু হয়েছে। তো এই মৃত্যুর খবর শোনার পর থেকেই আসলে এই বিবাদমান দুটি গ্রুপের নেতাকর্মীরা আসলে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই সময় আসলে দুপুরের পর থেকেই কিন্তু ঢাকা সিলেট এই মহাসড়কটি বন্ধ ছিল যান চলাচল, যাত্রীদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তো আমার পিছনে এখানে রয়েছে, আমি রয়েছি সেই 5 জোনা মোড়ে। এখানে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে এই ঢাকা সিলেট মহাসড়কের কিছুক্ষণ আগে আসলে পুলিশ এবং যেই যারা এখানে আসলে স্থানীয়রা রয়েছেন তাদের উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতেই কিন্তু আসলে এখন এই মহাসড়কটি ছেড়ে দেওয়া হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যদিও প্রচুর জ্যাম রয়েছে ঢাকা সিলেট, ঢাকা টঙ্গী, নরসিংদী টঙ্গী মহাসড়ক, প্রচুর জ্যাম লক্ষ্য করা যাচ্ছে। আর পাশাপাশি হচ্ছে যিনি মারা গিয়েছেন তার লাশ এখনও সেই ঢাকা মেডিকেলে রয়েছে, ঢাকা মেডিকেল থেকে এখনও তার লাশ আনা হয়নি। আর এখানে আসলে এই দুই গ্রুপকে সমঝোতা করার চেষ্টা করছে প্রশাসন। ইসরাত, ধন্যবাদ আপনাকে। 5 জুলাই আশুলিয়ায় 6 ছাত্রকে পুড়িয়ে হত্যার মামলায় ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলামকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় চাকরিতে থাকা 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের অগ্রগতি জানাতে 26 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সকালে প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোড়ে 5 আগস্ট সরকার পতন হয়। সেদিন আশুলিয়াতে গুলি করে ও পুড়িয়ে 6 ছাত্রকে হত্যা করা হয়। সেই ঘটনায় 11 সেপ্টেম্বর শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে পৃথক 2টি অভিযোগ দায়ের করা হয়। সেই আবেদনের পর তদন্ত শেষে প্রসিকিউশন আসামিদের গ্রেপ্তারের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ প্রদান করা হয়েছে। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। নামটা আমরা যেহেতু এই অতীতের অভিজ্ঞতা থেকে নাম বলা মাত্র পালিয়ে গেছে, সেজন্য আমরা এই মুহূর্তে বলছি না। 26 জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে ভালোভাবে বিচার কাজ করা যাবে। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। সুতরাং রাষ্ট্র এবং আমরা আলাদা কোনো বিষয় না, রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করা হয়েছে এটা আমাদের পক্ষ থেকে রিকোয়েস্টের মাধ্যমেই করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। নূর নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। মাথাবিহীন মরদেহ পুড়িয়ে ফেলার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাতে নাতে আটক হয়েছে একজন। সকালে উপজেলা যুবলীগ নেতার বাড়িতে এই লোমহর্ষক ঘটনায় গ্রামবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও কাটা মাথা। নিহত নারীর নাম হরলুজা বেগম। পুলিশের ধারণা 50 ওই নারীর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল আটক যুবকের। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। হাঁস খুঁজতে গিয়ে পরিত্যক্ত বসত ঘরে আগুন দেখতে পায় কয়েকজন প্রতিবেশী। কি পোড়ানো হচ্ছে জানতে চাইলে বাড়ির মালিকের ছেলে ফারহান ভুইয়া রনি অসংলগ্ন উত্তর দিতে থাকে। সন্দেহ বাড়ে প্রতিবেশীদের। রনিকে বেঁধে খবর দেয়া হয় পুলিশে। আমাদের দেখি যে গ্রিল ব্যাঙ্গে দুটো রাজা আসছে নাই হয়ে গেছে, তো রাজা আসতে বিশ্রায় এবার জন্য আমি এদিকে আসছি, এদিকে আসা বলছি আমি এদিকে দোয়া উঠতেছি। এবার তো ওইদিকে যাইও না, যাইলে কিন্তু তোমরা কিন্তু মার্ডার মামলা দিব। আমাদের সবাইকে বলছে গ্রামবাসীকে, তো গ্রামবাসীর মহিমূল্য যারা ছিল তারা বলতে তোরা গিয়ে দেখি আমরা না আসি। তখন 2 জন ছেলে যায় গিয়ে দেখা দেয় মানে একটা মানুষের মতন আকৃতি দেখা যায় পুড়তেছে। 5-7 জন ছেলে ফেলে ওখানে যায়, সেটা তারে আটকাইয়া দিছে। দেওয়ার পরে তখন আমি থানাতে ফোন করি। পুলিশ
পুলিশ এলে ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। জানায় পুড়ে যাওয়া অংশ মানুষের মস্তকবিহীন দেহ। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের জমি থেকে উদ্ধার হয় ছিন্ন মস্তক। পাশেই মেলে হত্যায় ব্যবহৃত অস্ত্র। মরদেহের পরিচয় উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে তারা। ফারহান ভুইয়া রনি তাকে আটক করা হয়। আটক করে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে খুন করেছে এবং সে খুন করে তার মাথা ধরটি পার্শ্ববর্তী পুকুরের পাড়ে পুঁতে রেখেছে। তখন তার দেখানো মতে আমরা মাথাটা উদ্ধার করি। এ ঘটনায় তোলপাড় গোটা আখাউড়া। গ্রেফতার ফারহান ভুইয়া রনি উপজেলা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়া শানুর ছেলে। আমি বাড়িতে আমার কলাই এদিকে তো দিকে আয় না। হ্যাঁ জ্বালা আমরা গরু ঢুকতারি নাই, আমরা শরীরে মেজা লেবো 5,000 টাকা পাইছে। ভাই উদার নেশা করছে, আমরা একটাও দেয় না। হ্যাঁ নেশা করে উলাইতে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ। ঘটনার পর থেকে যুবলীগ নেতা শানু পলাতক। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিষয়ে আলোচনা হয়েছে। অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত কমিটির সুপারিশ অনুমোদন করা হয়েছে। এতে বঞ্চিত 119 জনকে সচিব, 41 জনকে গ্রেড 1, 528 জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়া হবে। এই সুবিধা পাবেন 72 জন বঞ্চিত যুগ্ম সচিব ও উপসচিব পদের সুপারিশকৃত 4 জনও। এতে সরকারের এককালীন খরচ হবে 42 কোটি টাকা, আর প্রতি বছর তাদের পেনশনের জন্য ব্যয় হবে 4 কোটি টাকা। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে সরকার বাণিজ্য বাড়াতে আগ্রহী। সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ, এটার মাধ্যমে যেরকম সাইবার স্পেসও যেরকম সুরক্ষিত হবে আমাদের সমস্ত ভালনারেবল পিপলের জন্য, সমস্ত মানুষের জন্য, ঠিক অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের মিডিয়া ফ্রিডমকে প্রোটেক্ট করবে। বাংলাদেশের এক্সিস্টিং লিগাল প্রসেস যতটুকু সম্ভব আমরা সেই অনুযায়ী কাজ করছি। আমরা বারবার আপনাদেরকে বলেছি যে আমরা শেখ হাসিনার এক্সট্রাডিশন চাই, এবং সেই অনুযায়ী আপনি দেখেছেন কালকে আমাদের মাননীয় ফরেন অ্যাডভাইজারি বিষয়ে বলেছে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বিভিন্ন গির্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কাকরাইল চার্চে আছেন আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। সেখানে যেতে চাই, তার কাছ থেকে জানবো সেখানকার অবস্থা। শান্ত, বড়দিনের প্রস্তুতি কেমন দেখছেন এবং আজ কি কি প্রার্থনা সভা রয়েছে সে ব্যাপারে জানাবেন আমাদের। ইশরাত, এখানে আমি আছি বিকাল থেকে এবং এসে কিন্তু এখানকার যে প্রস্তুতি পর্ব সেগুলো দেখছিলাম, এবং বলতে হবে যে এই মুহূর্তে তাদের যে আলোকসজ্জার কাজ, সেই আলোকসজ্জার কাজ কিন্তু প্রায় সম্পন্ন, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো গির্জা জুড়েই কিন্তু আলোকিত একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি। লাল, নীল, সবুজ, সাদা রঙের আলোকছটায় কিন্তু পুরো ভবন বা পুরো চত্বর কিন্তু আলোকিত হয়ে আছে। এবং এখানকার যিনি প্রধান পুরোহিত অ্যালবার্ট রোজারিও আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এবং আনুষ্ঠানিকভাবে তারা যতটুকু জানিয়েছেন যে রাত 9টায় এখানে একটি উপাসনা থাকবে, এবং সেটি হবে বাংলা ভাষায়, এবং পরবর্তীতে থাকবে রাত 11টায় সেটি ইংরেজি ভাষায়। এবং আগামীকালকে বড়দিনের যে প্রথম উপাসনা সেটি থাকবে সকাল 8টায়, এবং পরবর্তীতে ঘন্টায় ঘন্টায় বিভিন্ন উপাসনা থাকবে। পরবর্তীতে 11টার সময় আরেকটা বড় প্রার্থনার আয়োজন থাকবে এখানে। এছাড়া কিন্তু বলতে হবে যে সারা দিন এখানে বিভিন্ন পুণ্যার্থীরা আসবেন, এসে কিন্তু তাদের যে আনন্দ আয়োজন, পাশাপাশি প্রার্থনা এবং যীশু খ্রিস্টের কাছে যে চাওয়াগুলো সেগুলো তারা প্রত্যাশা করবেন। এবং এখানে রোজারিও আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা এবার প্রত্যাশা করছেন যাতে সমগ্র বাংলাদেশে শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী নয়, অন্যান্য ধর্মের মানুষও যাতে সখ্যতার সাথে, সম্প্রীতির সাথে এই উৎসবের দিনটি ভাগাভাগি করে নিতে পারে, সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। ঈশ্বর, ধন্যবাদ আপনাকে।
বড়দিন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, এবার নিরাপদে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপিত হবে, এমনটাই জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার সিটিটিসি মোহাম্মদ মাসুদ করিম। সকালে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি ক্যাথেড্রাল চার্চে নিরাপত্তা মহড়া শেষে এমন মন্তব্য করেন তিনি। তবে উৎসব ঘিরে রাজধানীর সব বড় বড় গির্জাগুলোয় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। থাকবে পুলিশের বিশেষায়িত ইউনিট, সোয়াট, ডগ স্কোয়াড এবং বম্ব ডিসপোজাল টিম। নিরাপত্তায় নিয়োজিত থাকবে সেনা সদস্যরাও, থাকবে সাদা পোশাকে পুলিশের নজরদারি। আইন শৃঙ্খলা বাহিনীর এমন নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তির কথা জানিয়েছেন সেন্ট মেরি ক্যাথেড্রালের আর্চবিশপ বিজয় এন ডিক্রুজা। আজ সন্ধ্যা থেকেই শুরু হবে বড়দিনের আনুষ্ঠানিকতা। যে সমস্ত বড় চার্চগুলো আছে, গুরুত্বপূর্ণ চার্চগুলো আছে, সেইগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করছি। বর্তমানে আমাদের সেনাবাহিনী আমাদের সাথে আছে, তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। তো সবার সহযোগিতা নিয়ে আমরা আশা করি এই বড়দিন অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করতে সক্ষম হব। আজকে সন্ধ্যা থেকে আমাদের বড়দিন উৎসব শুরু হয়ে যাবে, আর আমরা খুবই আনন্দের সাথে বলছি যে সুন্দর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 5 মাস সময় পেয়েও অন্তর্বর্তী সরকার জনপ্রশাসনকে জনমুখী না করে পদায়নের দিকেই বেশি নজর দিয়েছে, এমন পদক্ষেপ ঠিক হয়নি। সুবিধাবাদী মানসিকতার জন্যই প্রশাসনের কর্মকর্তারা গণ অভ্যুত্থানের পরও জনগণের সেবক হতে পারছেন না। সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত এক সেমিনারে জনপ্রশাসনের বিষয়ে এমনই মত দেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক চাপ ছাড়াও নিজেদের সুবিধার জন্য প্রশাসনের কর্মকর্তারা লেজুর বৃত্তি করে থাকেন বলেও আলোচনায় উঠে আসে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কেমন হবে জনপ্রশাসন, সে বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয় সিরডাপ মিলনায়তনে। সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত এই আলোচনায় যোগ দেন সাবেক আমলা, রাজনীতিবিদ, উপদেষ্টা, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিক পট পরিবর্তন হলেও জনপ্রশাসনের কর্মকর্তারা অধিকাংশ ক্ষেত্রেই সেবকের বদলে নিজেদের জনগণের মালিক হিসেবে বিবেচনা করছেন, যা কখনোই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন আলোচকেরা। আমাদের জনপ্রশাসনের এবং আমাদের যে সচিবরা আছে, যে আমলারা আছে, তাদের মনস্তত্ত্বই হলো দালালের, ছোট লোকের। এই প্রশাসনের লেজুর বৃত্তির জন্য সবসময় আমরা বলি যে রাজনৈতিক চাপ থাকে, এটা সেটা থাকে, এটা সবসময় সত্যি না। আমরা স্বপ্রণোদিত হয়েও নিজের সুবিধার জন্য অনেক সময় লেজুর বৃত্তি আমরা করে থাকি। প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ গড়ার সুযোগ থাকলেও প্রশাসনের কর্তা ব্যক্তিরা নিজেদের সুবিধার জন্য আন্দোলন করছেন, যা দৃষ্টিকটু বলে উঠে আসে আলোচনায়। নির্বাচিত সরকারকে ম্যান্ডেট দিয়ে রিফর্ম করতে হবে। নির্বাচিত সরকারের বাইরে রিফর্ম করতে গেলে আজকেও কিন্তু এখানে অনেকবার 111-এর সরকারের এক্সাম্পল এসছে, তারাও কিন্তু মন্দ চায় নাই, তারাও কিন্তু ভালো কাজগুলোই করতে চেয়েছিল, করতে পেরেছিল কতখানি সেটা গত 16 বছরের ইতিহাস পরিষ্কার করে বলে দেয়। আমরাও যেমন একটা হযবরলের মধ্যে পড়েছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আমি দেখছি তাদের মধ্যে অনেক ধরনের ঘাটতি দেখা যাচ্ছে, সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। আমরা এটা চাই না। তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা দেখেছি প্রশাসন সবচেয়ে বেশি কার্যকর এবং ক্ষমতা খাটাতে পারেন। এবারে খুবই ব্যতিক্রম, এবারে উল্টো প্রশাসন একেবারে স্থবির হয়ে গেছে। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় আর কখনোই যাতে স্বৈরতন্ত্র ফিরে না আসে সে লক্ষ্যেই কাজ চলছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। আমাদের ক্ষেত্রে নির্বাচনী সংস্কারের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ অংশীজন আছে নির্বাচন কমিশন। তো বলটা হবে তাদের কোর্টে, তারা কিভাবে খেলবে তার উপর নির্ভর করবে যে কিভাবে আমাদের ভবিষ্যৎ, কি রকম ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। জনপ্রশাসনের বর্তমান অবস্থায় মেধার অপচয় রোধ করার প্রয়োজন বলে জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। আমি খুবই বিব্রত ছিলাম যে গত 4-5 মাসে এই পদায়নের আলোচনাটাই সবচেয়ে বড়, যারা এখানে দরকার ছিল, তারা কিভাবে জনগণের সেবা ইত্যাদি এগুলো দ্রুত করতে পারবেন, সেখানে পদায়নের আলোচনাটাই কিন্তু সবচেয়ে বেশি ঢেউ পেয়েছে। সেটাও আমি মনে করি অত্যন্ত একটা ঠিক হয়নি। আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ দেয়া হয় সেমিনারে। আমাদের ম্যাচিউরিটির এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বিমানে শক্তিশালী বোমা পেতে রাখা আছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে। অজ্ঞাত ব্যক্তির টেলিফোনের এমন খবরে সতর্ক হয়ে উঠল পুরো বিমানবন্দর।
ডাকা হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স। চারদিক থেকে ঘিরে ফেলা হলো অবতরণ করা বিমানটিকে। কয়েক মিনিটের শ্বাসরুদ্ধকর অভিযানে যাত্রীদের উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয় বোমাটি। তবে এটি সত্যিকারের কোনো ঘটনা নয়। জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযানের সক্ষমতা ঝালাই করতে শাহজালাল বিমানবন্দরে চালানো হলো বিশেষ নিরাপত্তা মহড়া। নাহিদ ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। কক্সবাজার থেকে উড়ে আসা -8 মডেলের বিমানটিতেই শক্তিশালী বোমা থাকার খবর আসে। কিছু বুঝে ওঠার আগেই বাইরে থেকে ঘিরে ফেলল এয়ারফোর্স, এপিবিএন, র্যাবের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী। জরুরি খবরে ছুটে এলো ফায়ার সার্ভিস, প্রস্তুত অ্যাম্বুলেন্স। আহতদের দ্রুত হাসপাতালে নিতে উড়ে এলো বিমান বাহিনীর বেল হেলিকপ্টার। নিরাপদে বের করে আনা হলো আতঙ্কিত যাত্রীদের। বম ডিসপোজাল ইউনিটের নেতৃত্বে তল্লাশি চালিয়ে শনাক্তের পর ব্রিফকেসে থাকা বোমাটি উদ্ধার এবং নিষ্ক্রিয় করলেন বিশেষজ্ঞরা। হঠাৎ করে দেখে মনে হলো সত্যিকারের কোনো অভিযান, কিন্তু না। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের নেতৃত্বে চালানো হলো নিয়মিত উদ্ধার তৎপরতার জরুরি মহড়া। ধন্যবাদ জানাই অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দকে যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। 2 বছর পর পর চলা মহড়াটি পর্যবেক্ষণ করেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। এই বছরে বাংলাদেশে আইকাওয়ের অডিট অনুষ্ঠিত হবে। সাথে সাথে আমরা ফেডারেল এভিয়েশন অথরিটিরও অডিটের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এই মহড়ার কার্যক্রম সেই অডিটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। দৃষ্টিনন্দন 3rd টার্মিনাল চালুর সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী হবে বলেও জানানো হয় মহড়া থেকে। যে কোনো ধরনের সন্ত্রাসী ঘটনা বা দুর্যোগ বা যে কোনো ক্রাইসিস থেকে যাত্রীদের নিরাপদে বেরিয়ে আনার জন্য বা যাত্রীদের নিরাপদ করার জন্য যতটুকু সক্ষমতা দরকার একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরের, সেই তুলনায় শাহজালালের সক্ষমতা খুবই কম। তাই আন্তর্জাতিকভাবে তাদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এই নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষণ আরও উন্নত করা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ঢাকা জেলা কলেজ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সাভার ল্যাবরেটরি কলেজ। ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত আন্তঃজেলা কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা 2024-এ ধারাবাহিক সাফল্য দেখিয়েছে কলেজটি। রেসিডেন্সিয়াল কলেজ মাঠে 15 ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় ঢাকা জেলার 16টি কলেজ অংশ নেয়। উদ্বোধন করেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর জাবের হোসেন। গত কয়েক বছর ধারাবাহিক সাফল্য দেখিয়ে এবার ক্রিকেটেও রানার আপ হয়েছে সাভার ল্যাবরেটরি কলেজ। তাছাড়া অ্যাথলেটিকের ছেলে ও মেয়েদের আলাদা বিভিন্ন ইভেন্টে 7টি পদক পেয়েছে তারা। আগামী জানুয়ারিতে নারায়ণগঞ্জে অনুষ্ঠিতব্য জেলা পর্যায়ে ফুটবলে ঢাকা জেলার প্রতিনিধিত্ব করবে সাভার ল্যাবরেটরি কলেজ। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। সকালে বাড়ির দেয়ালে এই লেখা দেখতে পান পরিবারের সদস্যরা। এমন হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার ও স্থানীয়রা। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মী মেহেরুল সুজনের কাছ থেকে। সুজন, এমন হুমকি কারা দিয়েছে জানা গেল কিনা কোনো বিস্তারিত, এবং এ ব্যাপারে পুলিশ কি বলছে? বগুড়া রংপুর মহাসড়ক লাগোয়া এই বগুড়া শহরের নওদাপাড়া এলাকায় বগুড়ার যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সহ সমন্বয়ক আহসান হাবিব আবু সাইমের বাড়ি। আমরা কিন্তু সেই বাড়ির পাশেই রয়েছে। আজকে সকালে কিন্তু ইসরাত এই লেখাটি আবু সাইম যে ঘরে থাকেন সহ সমন্বয়ক, সেই ঘরের দেয়ালে কিন্তু এই লেখাটি সকালবেলা তার আত্মীয় স্বজন প্রথমে দেখেন এবং এরপরে সবাই বিষয়টি জানতে পারেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি যে কারা এইরকম একটি হুমকির সঙ্গে জড়িত, এই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য তার বাড়িতে এইভাবে মৃত্যু হুমকি দিয়ে যাচ্ছে, এই বিষয়ে কিন্তু সারাদিন আজকে আলোচনা চেষ্টা করবো। তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি যে কে বা কারা এই দিয়ে গেছেন। তবে বিষয়টি থেকেও কিন্তু নিরাপত্তাহীনতায় পড়েছেন ওই সমন্বয়ক এবং তার পরিবারের সদস্যরা, এবং তারা পুলিশের কাছে কিন্তু এখন পর্যন্ত লিখিত অভিযোগ যদিও আপনি জানাচ্ছিলেন আপনি যে বিস্তারিত এখনো কোনো তথ্য জানা যায়নি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।